লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ইয়নহো যখন ঘুমোচ্ছিল ও তো স্বপ্নে দেখতে পায় সিওল ওকে মারার চেষ্টা করছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ওর যখন ঘুম ভাঙে নিজের চোখের সামনে সিওলকে দেখে আরো ভয় পেয়ে যায়। ও তখন সাথে সাথে সিওলের কলার চেপে ধরে। তুমি বলেছো তুমি কোথাও পাওনি, কিন্তু আমি তোমার হাতেই দেখেছি। সিওল একটু বিরক্ত হয়ে বলে, কি বাজে কথা বলছো? ও কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে, আমি ওখানে যাওয়ার পর কোনো খুঁজে পাইনি। ইয়নহো বলে, তুমি মিথ্যে বলছো, আমি মাত্রই ফিউচার দেখেছি। আবার তখন নিজেই রিয়ালাইজ করে, আমি তো এখন ঘুমিও নেই, তাহলে আমি কিভাবে ফিউচার দেখবো? সিওল বলে, নিশ্চয়ই তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। ইয়নহো বলে, হ্যাঁ সেটা হতে পারে। সিওল জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এমন স্বপ্ন দেখেছো যেটা দেখে তুমি আমাকেই সন্দেহ করছো? ইয়নহো বলে, না না তেমন কিছু না, আমি তো ওই স্বপ্নের ব্যাপারে ভাবতেও চাই না। সিওল বলে, চলো আমরা এখন ব্যাক করি। কিন্তু ইয়নহো পায়ের ব্যথায় হাঁটতেই পারছিল না। ওরা তখন আজকে এখানে স্টে করার জন্য একটা গেস্ট হাউসে আসে, কিন্তু ওরা জানতে পারে একটা রুমই ফাঁকা। তখন ইয়নহো বলে, এত নোংরা গেস্ট হাউসে তুমি কিভাবে থাকবে? যেটা শুনে ওনার তো অনেক রেগে যায়। যদি আমার গেস্ট হাউস এতটাই খারাপ হতো তাহলে এত মানুষ এখানে স্টে করতো না। সিওল তখন ইয়নহোকে সাইড নিয়ে আসে। তুমি এরকমটা কেন বলছো? ওনার সামনে এরকম কথা বলা তোমার একদমই ঠিক হয়নি। আমরা তাহলে কোথায় থাকবো? ইয়নহো বলে, কখনোই আমি এখানে থাকবো না, আমি থাকলে 5 স্টার হোটেলে থাকবো। সিওল বলে, তোমার মাথা ঠিক আছে? আমার কাছে অত টাকা নাই যে আমরা গিয়ে 5 স্টার হোটেলে থাকবো, আর এখানে থাকতে কি সমস্যা? তখন তো ইয়নহর আবার ওর স্বপ্নের কথা মনে পড়ে, যেটাতে ও একটু ভয় পেয়ে যায়। এরপর তো ওরা দুজন এখানেই থাকার ডিসিশন নেয়, কিন্তু ইয়নহ বারবার ওর ওই স্বপ্নের কথাই ভাবছিল। এরপর ও যখন ফ্রেশ হয়ে বের হয় তখনও সিওলকে দেখতে পায়, যার হাতে একটি ছিল, যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তুমি কি করতে চাচ্ছ? সিওল বল, আমি তো আপেল কাঠ এনেছি। এরপর তো আপেল কাঠ থাকে। তখন ইয়নহো আস্তে আস্তে ভেতরে ঢুকে। তখন সিওল বলে, আমি জানি না তুমি কি নিয়ে স্বপ্ন দেখেছো, কিন্তু তুমি এমন কেন করছো? ইয়নহো প্রচন্ড টায়ার্ড ছিল, ও তখন শুয়ে পড়ে। সিওল বলে, আজকে এতটুকু হাঁটার পরই তোমার এ অবস্থা, তোমার কি মনে হচ্ছে কালকে তুমি হাইকিং এ যেতে পারবে? ইয়নহো বলে, এখন আমাকে ঘুমোতে দাও। সিওল তখন ওর পায়ে মেডিসিন লাগাতে নেয়। ইয়নহো বলে, কি করছো তুমি? তখন সিওল বলে, এখন তো তুমি মানুষ, তোমার এখন মানুষের মতোই মেডিসিন লাগবে। ইয়নহো তখন ওর আরেকটি পাও ওর সামনে এগিয়ে দেয়। এটা তো ব্যথা করছে। সিওল বলে, এখন তো মানুষের মতোই অ্যাক্ট করার তোমার চেষ্টা করা উচিত। ইয়নহো বলে, না, আমি কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করব, যাতে করে আমি আবারও নাইনটেল ফক্স হতে পারি। রাতে হঠাৎ করে ইয়নহোর ঘুম ভেঙে যায়, কিন্তু তখন রুমের মধ্যে সিওলকে দেখতে পায় না, যেটাতে ও একটু অবাক হয়। ও তখন বাইরে এসে সিওলকে খুঁজতে থাকে। ও তখন দেখতে পায় সিওল বাইরে বসে আছে। ইয়নহো তখন ওর কাছে আসে আর জিজ্ঞেস করে, এত রাতে তুমি কি করছো বাইরে? সিওল বলে, তেমন কিছুই না, বিয়ার পান করছি আর আকাশ দেখছি। আচ্ছা তোমার কি ঘুম ভেঙে গেল? ইয়নহো বলে, হ্যাঁ। আর জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি কেন? সিওল বলে, আমি তো আকাশের তারা দেখছি। আমি যখন ফেমাস প্লেয়ার হয়ে গিয়েছিলাম তখন আমি সময়ই পেতাম না, কিন্তু আমি চাই সবকিছু আবারও আগের মতো হয়ে যাওয়ার আগে আমি আমার কিছু স্বপ্ন পূরণ করতে। আমি অনেক কিছুই উপভোগ করতে চাই, যাতে করে পরে আমার রিগ্রেট না হয়। এবার সিওলকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি নিজে কি একা নাইনটেল ফক্স ছিলে, নাকি তোমার মতো আরো অনেকে ছিল? তখন ইয়নহো বলে, আমার একটা বোন ছিল যে সারাক্ষণ আমার সাথেই থাকতো, কিন্তু ও তো এক মানুষের প্রেমে পড়ে, এরপর নিজেও মানুষ হয়ে যায়। আর মানুষ হওয়ার পর তো মানুষের মতোই সাধারণ ওর মৃত্যু হয়। তখন সিওল লক্ষ্য করে ইয়নহো ঠান্ডায় কাঁপছে, তখন নিজের জ্যাকেটটি ওকে পরিয়ে দেয়। এখন তুমি মানুষ হয়ে গিয়েছো, যার কারণে মানুষের মতোই তোমার ঠান্ডাও লাগছে। তখন ইয়নহো একটু রেগে যায়, তুমি আমার সাথে ফ্লার্ট করছো? একটা ছেলে তো নিজের জ্যাকেট তখনই দেয় যখন মেয়েটির সাথেও ফ্লার্ট করতে চায়। সিওল বলে, এটাকে ফ্লার্ট বলে না, এটাকে ম্যানার্স বলে। যদি তোমার এরকম মনে হয় তাহলে আমার জ্যাকেট এখনই আমাকে ফেরত দাও। ইয়নহো বলে, না আমার তো ঠান্ডা লাগছে। অন্যদিকে আমরা উসোকে দেখি যে ওর ট্রফিগুলো খুব যত্ন সহকারে দেখছে। ও তো রাতে একদমই ঘুমোতে পারছিল না। ওর বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি ঘুমোচ্ছ না কেন? তখন উসোক বলে, আমার তো সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। আমি যদি ঘুমিয়ে পড়ি আর এরপর ঘুম থেকে উঠে যদি দেখি আমার এই সবকিছু গায়েব হয়ে গিয়েছে। ওর বাবা ওর কথাতে একটু অবাকই হয়। পরদিন সকালে ইয়নহো আর সিওল তো আবারও হাইকিং এর জন্য আসে। ইয়নহো বলে, আজকে যাই হয়ে যাক না কেন আমরা আজকে পাহাড়েই থাকবো, যাতে করে ওই ফক্সকে আমরা দেখতে পাই। তখন সিওল বলে, আমরা যদি এখানে সবার সাথে সোজা পথ দিয়ে এগোই তাহলে তো ওই ফক্স আমাদের বাঁচাতে আসবে না। ফক্স তো ওদেরকেই হেল্প করেছে যারা বিপদে পড়েছিল। এরপর তো ওরা অন্য ডিরেকশনে যায়, কিন্তু ওখানে অনেক বেশি পাথর ছিল, যার কারণে ইয়নহো ঠিকভাবে হাঁটতেই পারছিল না। ও তো হোঁচট খেয়ে পড়ে যেতেই নেয়। তখন সিওল ওকে বাঁচিয়ে নেয়। ওরা তখন উপর থেকে মানুষের সাউন্ড শুনতে পায় আর এসে দেখে এখানে তো অনেক লোকই এসেছে হাইকিং এর জন্য। এরপর ওরা দুজন অন্য আরেকটা ডিরেকশনে যায়। এরপর আস্তে আস্তে রাতও হয়ে যায়। ওরা তখন পাহাড়ের এক জায়গায় আশ্রয় নেয়
আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে। সিওল বলে ওই ফক্স আমাদের বাঁচাতে কেন আসছে না? যদি ও না আসে তাহলে তো আজকে আমরা ঠান্ডাই মারা যাব। ওদের দুজনের প্রচন্ড ক্ষুধাও পেয়েছিল। সিওল তখন ইয়োনহোকে কপিকো খেতে দেয়, যেটা আমাদের কে ড্রামা লাভার সবারই পছন্দ। এরপর ওরা ওখান থেকে বের হওয়ার ডিসিশন নেয়। তখন সিওল ওর ব্যাগ থেকে ম্যাপটি বের করে, কিন্তু প্রচন্ড বাতাস থাকার কারণে ম্যাপটি বাতাসে উড়ে যায়। আর ম্যাপটি ধরতে গিয়ে সিওল তো পা পিছলে পাথরের উপর পড়ে যায়। সিওল তখন পায়ে খুব বাজেভাবে ব্যথা পায়। ইয়োনহোর প্রচন্ড খারাপ লাগছিল। ও তো কোনোভাবেই সিওলকে সাহায্য করতে পারছিল না। তখনই ওখানে একটা মেয়ে আসে আর ওদেরকে বলে তোমাদের কি সাহায্যের প্রয়োজন? ইয়োনহো মেয়েটিকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। ও তো আর কেউই না, গুমহো ছিল। ও তখন প্রচন্ড কান্না করতে থাকে। আমি তো ভেবেছিলাম তুমি মারা গিয়েছো, কিন্তু তুমি তো বেঁচে আছো। তখন গুমহো বলে তুমি কি আমাকে চেনো নাকি? ইয়োনহো বলে আমি ভালো করেই জানি সৃষ্টিকর্তা আমার থেকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু ওয়েট কে তুমি? গুমহো তো আমার চোখের সামনেই মারা গিয়েছে। তখন মেয়েটি বলে আমি এক ফক্স, এখানে কেউ বিপদে পড়লে আমি ওদের সাহায্য করি। আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তখন তো ইয়োনহোর প্রচন্ড খারাপ লাগে। ও কিছু না বলে ওখান থেকে চলে যেতে নেয়। ও একা এক ডিরেকশন ছাড়াই হাঁটতে থাকে। সিওলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও সিওলের কোনো কথাই শোনে না। ইয়োনহো সামনে বড় একটা গর্তের মধ্যে পড়ে যেতে নেয়, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে। ও তখন পাগনকে জোরে জোরে ডাকতে থাকে, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? তুমি চাও আমি মানুষ হয়ে থাকি, কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না। আর ওই মেয়েটিকে যে পুরোপুরি গুমহোর মতো দেখতে, কিন্তু ও তো কোনো রেসপন্সই পায় না। সিওল ইয়োনহোর পিছনে যেতে চাচ্ছিল, কিন্তু পায়ের প্রচন্ড ব্যথার কারণে ও হাঁটতে পারছিল না। তখন অনেক কষ্ট করে নিজের পায়ে ব্যান্ডেজ করে, যাতে করে ও ইয়োনহোর কাছে যেতে পারে। তখন ফক্স মেয়েটি সিওলের পা হিল করে দেয়, যেটাতে সিওল একটু অবাকই হয়। এরপর তো ও সাথে সাথে ইয়োনহোকে খুঁজতে বের হয়। আরো সামনে ইয়োনহোকে দেখতে পায়। তুমি ঠিক আছো তো? এরপর আমরা দেখি ওই মেয়েটি তো ওদেরকে ওর গুহায় নিয়ে আসে। ও বলে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এটা বলে ও গায়েব হয়ে যায়। সিওল তখন ইয়োনহোকে বলে তুমি একটু আগে ওর সাথে এভাবে কেন কথা বলছিলে? ও একটা ফক্স, আমরা ওর থেকে সাহায্য নিতে পারবো। ইয়োনহো বলে আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, তোমার হেল্পের প্রয়োজন হতে পারে। তখন সিওল বলে একটু আগে তুমি এরকম আচরণ কেন করছিলে? তখন ইয়োনহো বলে আমি তোমাকে যে ফক্সের কথা বলেছিলাম আমার বোন ছিল, এই মেয়েটি আমার বোন গুমহোর মতো দেখতে। তখন সিওল বলে প্লিজ তুমি তোমার মুখটাকে কন্ট্রোল করো, কারণ আমি ওর সাথে আমার উইশের কথা বলতে চাই। কিছুক্ষণ পরই গুমহো ওদের জন্য খাবার নিয়ে আসে। ইয়োনহো খাবার দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তুমি কি পাতালতা খাও? ভালো খাবার খাও না? তোমাকে সৃষ্টিকর্তা খাবারের কিছুই দেয়নি? তখন গুমহো বলে আমি অনেক বছর ধরেই এখানে থাকি, এখানের পশু পাখি সব আমার বন্ধু, আমি ওদেরকে শিকার করতে পারবো না। সিওল তো ওরে খাবারের প্রশংসা করতে থাকে। তখন ইয়োনহো বলে তুমি নাটক করা বন্ধ করো আর ওকে বলো তুমি এখানে কেন এসেছো। তখন সিওল গুমহোকে বলে আসলে আমরা তোমাকেই খুঁজতে এখানে এসেছি। গুমহো জিজ্ঞেস করে কিন্তু তোমরা আমাকে কেন খুঁজছো? অন্যদিকে আমরা উসোককে দেখি। উসোক যখন প্র্যাকটিসের জন্য বের হবে ওর ব্যাগটি নিতে নেয়, হঠাৎ করে ওর ব্যাগটি গায়েব হয়ে যায়, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন নিজের হাতের ঘড়িটির দিকে লক্ষ্য করে, যে ঘড়িটিও গায়েব হয়ে যায়। আশেপাশের অনেক কিছুই গায়েব হচ্ছিল, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর ও সিওলকে কল করার চেষ্টা করে, কিন্তু সিওলের ফোনটি বন্ধ ছিল। আসলে গুমহো ওর পাওয়ার ইউজ করছিল, কিন্তু কোনোভাবে সিওল নিজের জায়গায় যেতে পারছিল না। গুমহো বলে হয়তো আমার এই পাওয়ার কাজ করবে না। সিওল বলে কেন কাজ করবে না? গুমহো বলে সেটা তো আমি জানি না, কিন্তু এরকম তো আমি প্রথম করছি। ইয়োনহো বলে কারণ তোমার স্পিরিচুয়াল পাওয়ার কম। তখন সিওল বারবার ওকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ইয়োনহো বলে আরে ও যতবারই ট্রাই করুক না কেন ও কখনোই তোমার উইশ পূরণ করতে পারবে না। তখন সিওল বলে প্লিজ তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ইয়োনহো বলে আরে ও পারবে না তো। সিওল তখন অনেকটাই রেগে যায়, সবকিছু তোমার জন্য হয়েছে। গুমহো তো ওদের সাথে কথা বলতে চাচ্ছিল, ইয়োনহো বলে তুমি পারবে না। তখন আমরা দেখি ওদের মধ্যে তো ঝগড়া শুরু হয়ে যায়। ইয়োনহো সিওলকে বলে তোমাকে হেল্প করাটাই আমার ঠিক হয়নি, যদি তুমি মরে যেতে তাহলেই ভালো হতো। তখন গুমহোর সাথেও ইয়োনহোর কথা কাটাকাটি হয়। গুমহো বলে এগুলো সব তোমার জন্য হয়েছে, আর এখন তো তোমার কাছে কোনো পাওয়ারও নেই। আর একটা কথা আমি শুরুতে তোমাদের বলতে চেয়েছিলাম, আমি নাইট এল ফক্স না। যেটা শুনে ওরা প্রচন্ড শকড হয়ে যায়। তাহলে তুমি কি? গুমহো বলে আমি এইট টেল ফক্স। যেটা শুনে ওরা অনেকটাই অবাক হয়ে যায়। সিওল ইয়োনহোকে জিজ্ঞেস করে এইট টেল ফক্স আবার কি? ইয়োনহো বলে নাইন টেল ফক্স কি সেটা তুমি জানো? সিওল বলে না। ইয়োনহো তখন ফক্সের ব্যাপারে বলে শুরুতে সব ফক্সরাই একই রকম ছিল, কিন্তু যখন একটা ফক্স সিরিয়াসলি ভাবতে থাকে মানুষ এরকম কেন, আমি এরকম দেখতে কেন, আমি কিভাবে অন্য আরেকটা ক্রিয়েচারের মতো হতে পারবো, এরপর আস্তে আস্তে ওর ব্রেইন ডেভেলপ হয়, ওর নলেজ বাড়তে থাকে, আর এভাবেই আস্তে আস্তে ওর টেইলও বাড়ে। গুমহো তো অনেকটাই অবাক হয়ে যায়, এগুলো তুমি কিভাবে জানো?
তখন ইয়োনহো বলে, কারণ আমি নিজেও আগে এক ফক্স ছিলাম, কিন্তু কিছুদিন আগে আমি আমার সব পাওয়ার হারিয়ে ফেলেছি। এখন আমি সাধারণ মানুষ হয়ে গিয়েছি। তখন গুমহো বলে, আমাকে লর্ড বলেছিল আমার দেখাশোনা করার জন্য কেউ একজন আসবে। আমাকে 200 বছর অপেক্ষা করতে বলেছিল, কিন্তু তুমি তো এর আগেই চলে এসেছো। আমার একটা উইশ, তুমি আমাকে মানুষ বানিয়ে দেবে। ওর এই কথা শুনে ইয়োনহো প্রচন্ড অবাক হয়। পরদিন সকালে ওদের যখন ঘুম ভাঙে, সিওল ইয়োনহোকে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা ওই ভালো ফক্সটি কোথায় গেল? ইয়োনহো বলে, আমাকে দেখে কি তোমার খারাপ ফক্স মনে হয়? সিওল বলে, আমি তো সেটা মিন করিনি। ইয়োনহো বলে, চলো এখান থেকে আমরা বের হই। সিওল বলে, কিন্তু আমরা তো ওকে গুড বাই বলিনি। লিওনহো ওর কোনো কথা না শুনে গুহা থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা লিওনকে দেখি, ওর সেক্রেটারি এসে ওকে বলে, তুমি বারবার হোটেল কেন চেঞ্জ করছো? লিওন তখন ভাবতে থাকে, ও তো ওই গুমিহোর হাত থেকে বাঁচার জন্যই এরকমটা করছে, যাতে করে লিওনহো ওকে খুঁজে না পায়। তখন লিওন ওর সেক্রেটারিকে বলে, আচ্ছা আমি তোমাকে যে ইনফরমেশনগুলো বের করতে বলেছি সেগুলো বের করেছো? সেক্রেটারি বলে, আমি তো অনেক রিসার্চ করেছি, কিন্তু এরকম কিছুই এক্সিস্ট করে না। তুমি গুমিহোর কথা বলছো? গুমিহোর মতো কিছুই পৃথিবীতে এক্সিস্ট করে না। তখন লিহন বলে, তোমার মনে আছে আমার অ্যারেস্টের দিন গাড়ির মধ্যে তুমি একটা মেয়েকে দেখেছিলে? কিন্তু সেক্রেটারির কোনো কথাই মনে পড়ছে না, কারণ ও তো তখন ইয়োনহোর বসেই ছিল। তখন ওর সেক্রেটারি বলে, আজকে চেয়ারম্যানের জন্মদিন, তোমার তো ওখানে যাওয়া উচিত। লিহন বলে, না আমি কোনোভাবে ওখানে যাব না। লিহনের তখন সিওলের কথা মনে পড়ে। আরে ওই দিন আমি যে ছেলেটিকে কিডন্যাপ করেছিলাম সেটা তো ওই ছেলেটাই, 9 বছর আগে আমার গাড়ির সাথে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন তো ওর সেক্রেটারিকে বলে, 9 বছর আগে আমি যে ছেলের অ্যাক্সিডেন্ট করেছিলাম তার ইনফরমেশন আমাকে বের করে দাও। এদিকে আমরা সিওল আর ইয়োনহোকে দেখি, ওরা দুজন তো ওখান থেকে ব্যাক করে। সিওল ইয়োনহোকে বলে, তোমার তো উচিত হয়নি ওর সাথে এভাবে কথা বলা। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি গুমহো যখন মানুষ হওয়ার কথা বলে, তখন ইয়োনহো তো ওকে প্রচন্ড বকাবকি করতে থাকে। আমি জানি না তুমি কার জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি সে না। আর হ্যাঁ, আমি আর কখনোই তোমার সাথে দেখাও করতে চাই না। তুমি আমাকে ফলো করবে না। প্রেজেন্টে সিওল ইয়োনহোকে বলে, এগুলো শুনে ও প্রচন্ড কষ্ট পেয়েছে। ওর ফেস দেখে আমি বুঝতে পেরেছি তুমি ওর সাথে এভাবে কেন কথা বললে। ইয়োনহো তো কিছুই বলে না। তখন সিওল জিজ্ঞেস করে, তোমার পরবর্তী প্ল্যান কি? ইয়োনহো বলে, আমি নিজেও ভাবছি এখন আমি কি করব। হঠাৎ করে ওদের গাড়িটি বন্ধ হয়ে যায়। ইয়োনহো জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার গাড়ির? হয়তো গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। তখন তো ওরা অনেকক্ষণ ধরেই ওখানে গাড়ির জন্য ওয়েট করতে থাকে, কিন্তু কোনো গাড়ি ওদের লিফট দেয় না। যেটাতে ইয়োনহো প্রচন্ড রেগে যায়। আমি যখন ফক্স হব তখন আমি ওদের ইচ্ছে মতো শিক্ষা দেব। তখন সিওলকে বলে, চলো আমরা হেঁটে হেঁটেই যাই। সিওল বলে, তোমার মাথা ঠিক আছে? আমরা যদি হেঁটে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের 12 ঘন্টা টাইম লাগবে। তুমি 12 ঘন্টা হাঁটতে পারবে? ইয়োনহো বলে, কি করব তাহলে? এখানে দাঁড়িয়ে থাকবো? চলো যতটুকু পারি ততটুকুই হাঁটি। ইয়োনহো বলে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তোমার টাকা দিয়ে আমাকে কিছু খাবার কিনে দিও। তখন সিওল বলে, আচ্ছা তোমার কাছে তো অনেক টাকা থাকার কথা। ইয়োনহো বলে, কিন্তু আমার কাছে এখন টাকা নেই, আমার টাকা সব আমার বাসায়। সিওল বলে, তোমার বাসা কোথায়? আমরা তোমার বাসায় যাব। তখন ইয়োনহো এক মাউন্টেনের কথা বলে। সিওল বলে, যেভাবে হোক আমরা ওখানে যাওয়ার ব্যবস্থা করব। ইয়োনহো বলে, তুমি কি জানো সে মাউন্টেন কোথায়? ওই মাউন্টেন তো নর্থ কোরিয়াতে। যেটা শুনে সিওল প্রচন্ড ভয় পেয়ে যায়। তোমার মাথা ঠিক আছে? ওখানে নিজের বাসা কেন বানিয়েছো? সাউথ কোরিয়াতে কি জায়গার অভাব পড়েছে? তুমি তো বড় কোনো ফ্ল্যাটও কিনতে পারতে। তখন ইয়োনহো বলে, আমার জন্ম তো ওখানেই হয়েছিল। অন্যদিকে আমরা গুমহোকে দেখি, ওর মনটা প্রচন্ড খারাপ ছিল। তখনও গুহার মধ্যে একটি ওয়ালেট দেখতে পায়। ও ওয়ালেটটি খুলে সিওলের ছবি দেখে আর বুঝতে পারে এটা তো ওই ছেলেটির। তখন ওখানে কেউ একজন আসে। ও তো ভেবেছিল ইয়োনহো এসেছে, কিন্তু ও সামনে এগিয়ে আসার পর দেখতে পায় পাগুন এসেছে। পাগুনকে দেখে ও একটু অবাকই হয়। অন্যদিকে আমরা ইয়োনহো আর সিওলকে দেখি, ওরা দুজন মালের একটা গাড়িতে উঠে। ইয়োনহো বলে, আমি যখন ফক্স হব তখন এই ড্রাইভারকে আমি সাহায্য করব, ওকে আমি ভালো পরিমাণের টাকার চেক দেব। তখন সিওল বলে, আমি যখন আবারও আমার জায়গায় পৌঁছে যাব বড় কোনো ম্যাচ জিতে এই ড্রাইভারকে সাহায্য করব। এরপর আমরা সিওলের ফ্রেন্ডে দেখি, ওরা তো সিওলের কথাই বলছিল ও গাড়িটি নিয়ে কোথায় গিয়েছে। ও তো আমাদের কিছুই বলেনি। কিছুক্ষণ পর আমরা দেখি ওই ড্রাইভার তো সিওল আর ইয়োনহোকে সিওলের বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তখনই ওদের সামনে একটি গাড়ি এসে থামে আর গাড়ি থেকে উসোক নেমে আসে। উসোককে এখানে সিওল দেখে একটু অবাকই হয়।